আপনারা জানেন যে এর যে টর্চ বিয়ারার যদি কাউকে বলা যায়, প্রথম নিয়ে নিয়েছেন সেটা কিন্তু আমরা রুশোর নাম পাই। রুশো যদিও ফ্রান্সের লোক নন, পরবর্তীকালে তিনি ফ্রান্সে এসে জীবন কাটিয়েছেন। তিনি কিন্তু এই হিউম্যান রাইটস, যেটাকে যারা বললাম ডেমোক্রেসি বাই প্রোডাক্ট, সেই কথা লিবার্টি, ইকুয়ালিটি, ফেডারেলিটি ইত্যাদি কথাগুলো আছে। এই ভাবনাটা যে মানুষকে অধিকার দিতে হবে, মানুষ সমান, তার থেকে ভাই ভাই, এবং তাদেরকে এই যে অধিকার দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু রুশোরই প্রথম আমদানি করা বলতে পারা যায়। পরবর্তীকালে অন্যান্যরা তারপরে ফিরেছে। সেই রুশোর যে কথা, তার কথাতেই যে মানুষ সকলে স্বাধীন হয়ে জন্মেছে, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু তারা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ। Men were born free. Everywhere, somewhere they are under chains. তারা শৃঙ্খলে আবদ্ধ। অতএব এদেরকে মুক্ত করতে হবে। এই যে বাণীটা, এটা তখন দেওয়া হয়েছে, এবং সেই কারণে এই ডেমোক্রেসির যে চিন্তা ভাবনা তখন থেকে, ডেমোক্রেসি কিন্তু আমরা গণতন্ত্র, সকলে শাসন করবে, সাধারণ মানুষ শাসন করবে, রাজা শাসন করবে না। রাজার যে শাসন করার যে ক্ষমতাটা আমরা এর আগে পেয়েছি, একজনের পর একজন রাজা হবে, একজনের পর একজন রাজা হবে, এটা আমরা যে জানি সব দেশেই কম বেশি আছে। কিন্তু গণতন্ত্রে সেখানে বলা হবে না, মানুষই এখানে শাসন করবে। কিন্তু অসুবিধা থামতে পারে সেখানে এই গণতন্ত্রের যে চিন্তা ভাবনাটা, এটা আসলো, এবং সেই কারণে এই রুশোর যে বাণী, সেইটি পরবর্তীকালে এখন গণতন্ত্রের যে কথাটা আসলো, সেটি সঙ্গে সঙ্গে কিন্তু তাকে প্রয়োগ করা গেল না। রাজার কারণ হচ্ছে তখনকার দিনে রাজার যে চতুর্দশ তারপরে ছিল মাই ওয়ার্ড ছিল, আমি যা বলবো সেইটি হবে আইন। এটা এই যে ব্যাপারটা, এটা কিন্তু চিরকাল আছে এবং ছিল। ক্ষমতার একটা মোহিনী শক্তি আছে। একবার যদি কেউ ক্ষমতা পায়, সে কিন্তু ছাড়তে চায় না। এটা আমি না বললেও আপনার প্রত্যেক যারা আছেন, প্রত্যেক মানুষ অ্যাডাল্ট, তারা আর আধুনিক মানুষ, তারা জানেন যে একবার যদি কেউ গদিতে বসে, তাহলে আর ছাড়তে চায় না, এবং সেটা পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্মের জন্য তারা ধরে রাখবার একটা প্রবণতা থাকে, রাজতন্ত্রে আছে। কিন্তু সেইটাকে সরিয়ে আমি যাকে বলবো, অর্থাৎ সাধারণ মানুষ যাকে বলবে সেই রাজা হবে, সেই শাসন করবে, এই ব্যাপারটা এটি হচ্ছে গণতন্ত্র। সকলে তো আর সিংহাসনে নিয়ে বসে না। আমাদের দেশে মানুষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, ইত্যাদি হয়, এবং সেখানে হয় লোকে যারা রাজা বলে সেই রাজা হয়। এইটা হচ্ছে কথা। সাধারণ গণতন্ত্রে সেইটি হচ্ছে আসল কথা। লোকে যারা রাজা বলে, যাকে নির্বাচন করে সেই রাজা হবে। কিন্তু যে জিনিসটা আমরা জানি, এই যে অধিকারটা, সেটা চট করে আসলে দেরির সময় লেগেছিল। কারণ সময় লেগেছিল, তার কারণ হচ্ছে একটা, যে যেই রাজতন্ত্র সামন্ততন্ত্রতে হাত পড়লো, অর্থাৎ বলা হলো যে তোমরা নয় আমরা, তখন তারা চেক করে নিল, বলে না, আমাদের সরাতে হবে না, আমরাই ওটাকে আমাদের ভালো মন্দ ইত্যাদি দেব। আপনারা অনেকে জানেন হয়তো যে সেই সময়তে যে একটা বেনিভোলেন্ট ডেসপট বলে একটা কথা তৈরি হয়েছিল। বেনিভোলেন্ট, পরোপকারী, ডেসপট হচ্ছে, তার মানে আমি লোকের মঙ্গল করবই, এই ভাবনা নিয়ে তারা কিন্তু রাজ্য শাসন করবে। তার মানে মানুষের যে অধিকার, সেই অধিকারটা আমরা দেখবো, কিন্তু তোমার দেখতে হবে না, আমি দেখছি। এবং ঘটনা এইটি চলেছিল, দীর্ঘকাল ধরেই চলেছিল। সত্যি কথা বলতে, যদি ওই অষ্টাদশ শতাব্দীটাকে বলা হয়, যে আপনার সূচনা যদি বলা হয়, ভোর যদি বলা হয়, and era of dog মানে humanity বা human rights যদি বলা হয়, dawn of humanity যদি বলা হয়, তাহলে সেটা কিন্তু সূর্য মধ্য গমনে এসেছে এই 19 বা 20 শতাব্দীতে। 20 শতাব্দীতে এসেছে, এটি বলে 19 শতাব্দী তেমন কিছু নয়, 20 শতাব্দীতে এসেছে। এর মাঝখানে আপনারা জানেন
যে আমেরিকার স্বাধীনতা তৈরি জন্য। আমেরিকার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সটা হয়েছে সেটা হচ্ছে আগে 1776, তখন তারা একটা সাধারণ মানুষকে অধিকার দেওয়ার সেটা আপনি জানেন যে দাসত্বের উপর ভিত্তি করা। দাসেরদের কোনো অধিকার নেই। আমাদের দেশে ছিল বন্ডেড লেবার ছিল, একবার কেউ একটা টাকা ধার করলো জমিদার বা রাজার কাছ থেকে, এবার সে শোধ করলো হলো না, তার ছেলে শোধ করলো হলো না, তার ছেলে বন্ডেড লেবার। এটা আমাদের ছিল। আমেরিকাতে ছিল স্বাধীনতা যুদ্ধ ঠিক তথ্যতে সেখানে বলো মানুষের ওই অধিকার দেওয়া হবে, কোনো দাস বলে কেউ থাকবে না। এটা আমেরিকা প্রথমবার ইন্ডিপেন্ডেন্স হলো। এবং তারপরে 1789 সালে আপনার ফ্রান্সে সেখানকার যুদ্ধ হলো এবং সেখানে তো একই থিওরি যে সকল মানুষ স্বাধীন হবে। এবং 89 যুদ্ধ হলে 91 যে ডিক্লারেশনটা হলো, ডিক্লারেশন অফ রাইটস, তখন তারা বললো যে প্রত্যেক মানুষের এই থাকবে। আমরা যা কথা বললাম একটু আগে, গডস বিয়ারার অফ দিস হিউম্যান রাইটস যা আমরা বলছি, অর্থাৎ রুশো চিন্তা ভাবনাটাকে তারা বাস্তবায়িত করবার জন্য ওখানে বলা হলো যে প্রত্যেক মানুষের এই স্বাধীনতাগুলো অধিকারগুলো থাকবে। ফলে যে চিন্তাটা ওই শুরু হলো সেই চিন্তায় আস্তে 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 কিছুটা বেড়েছে, কিছুটা বেড়েছে, কিছুটা বেড়েছে। এই করতে করতে এটা আসলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা হলো। তারপরে মানুষ দেখলো আমরা বড় অসহায়, প্রচুর লোক মারা গেল, বিভিন্ন দেশে যুদ্ধে যুক্ত হয়েছিল, কিছু লোক মারা গেল এবং যাওয়ার জন্যে তারা বলে কি 1929 সালে তারা বলে কি একটা মিটিং বাই হলো। সেই মিটিংয়ে তারা বললো যে কিছু কিছু রাইট দিতে হবে, কিছু সিভিল রাইট, কিছু সোশ্যাল ইকোনমিক রাইট চাই। সেই রাইটস গুলো দিলে তবে কিন্তু হবে। আমি সরি, আমি এটা দেখতে হচ্ছে এই কারণে বয়স হয়েছে, নির্মাণিকজন দুর্বল হয়ে পড়ছে, খুব সহযোগিতা করে না, সেই জন্য আমি মানে দেখে নেওয়া। এটা খুব আমার নিজের খুব খারাপ হয়, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বলে ফেললে আর খারাপটা থাকবে না। আপনারা সকলে ধরেন তারা দেখে দেখে লিখলে বা করলে আমাদের সেই দেখে দেখে করবেন না আমাকে। যাই হোক, নিরাপত্তার জন্য এরপরে 1929 সালে হলো ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল বলে একটা সংস্থা, তারা করলো কিছু অধিকার একটা করলো, সেটা করে ডিক্লারেশন অফ ইন্টারন্যাশনাল রাইটস। মোট 18 আর 18টা হচ্ছে সিভিল রাইটস এর মধ্যে পড়লো, আর 13টা হচ্ছে ইকোনমিক এন্ড সোশ্যাল রাইটস এর মধ্যে পড়লো। সিভিল রাইটস এর মধ্যে কি এই রাইট টু প্রপার্টি, রাইট টু স্পিচ, রাইট টু এক্সপ্রেশন, এই সবগুলো সিভিল রাইটস এর মধ্যে পড়লো। আর আমার চাকরি করবার অধিকার আছে, আমার শিক্ষা পাওয়ার অধিকার আছে, এই যে অধিকারগুলো এগুলো হচ্ছে ওই আপনার সোশ্যাল রাইটস এর মধ্যে পড়লো। মানে দুটো লোকে ভাগ হয়ে গেল, কিন্তু এই দুটোই আমাদের আছে। এই যে 29 সালে যেটা হলো, এই 29 সালে হলে তারপরে আবার থেমে যেতে আরম্ভ করলো, হলো না। ইতিমধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেল, ফ্যাসিজম যখন আসলো, নাৎসিদের যখন ব্যাপার হলো, প্রচুর লোক মারা যাচ্ছে, প্রচুর লোক মানে সম্পত্তি নষ্ট হচ্ছে। তখন সেই যুদ্ধের মধ্যে আপনারা জানেন 1939 সালে যুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল। ডিউরিং দিস ওয়ার্ল্ড ওয়ার 42 ইউএন ডিক্লারেশন হলো, এটা বললো শত্রুকে গ্রাস করতে হবে, আমাদের লাইফ, লিবার্টি, রিলিজিয়ন, ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি আমাদের চাই। এগুলো কিন্তু প্রত্যেকটাই বললাম যে সিভিল রাইট এবং সোশ্যাল রাইট এর মধ্যে কিন্তু এগুলো পড়ছে। এই রাইটগুলো আমাদের দিতে হবে। 42 এই জিনিসটা শুরু করবে। 42 এর পর তারপরে আবার 43 হলো কি ফিলাডেলফিয়া কনফারেন্স হলো। ফিলাডেলফিয়া ডিক্লারেশন একটা হলো, তাতে বললো এই হিউম্যান রাইটস চাই এবং সেখানে বিগ থ্রি যাকে বলা হয়, অর্থাৎ ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, তারাও সই করলো, করে বললো যে এই যে বলা হচ্ছে, এই যে নারা উঠেছে, দাবি উঠেছে যে মানুষের অধিকার চাই, এই অধিকার কিন্তু আমাদেরকে দিতে হবে। ফলে সেটাকে যেটা সাধারণভাবে বলা হচ্ছিল, এই তিন জোট শক্তি তারা তাকে সমর্থন জানালো 1943। এরপরে আপনার আসছে তারপরে 44 ডাম্বারটন
যে ওক কনফারেন্স একটা হলো, সেখানে ওই জিনিসটা বলা হলো। 45 ইয়াল্টা কনফারেন্স, সেখানে ওই কথা বলা হলো। এবং 46 সান ফ্রান্সিসকো কনফারেন্স, সেখানে তো এই আপনার হিউম্যান রাইটস এর কথা বলা হলো, যে হিউম্যান রাইটস চাই। সেখানে প্রেসিডেন্ট ট্রুম্যান, আপনারা নাম জানেন, প্রেসিডেন্ট ট্রুম্যান বলেন যে এই ইউনিয়ন চার্টার যেটা তৈরি হচ্ছে, ইউনিয়ন চার্টার যেটা তৈরি হচ্ছে, সেই ইউনিয়ন চার্টার ডেডিকেট করা হচ্ছে কেন জানেন? হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল ফ্রিডম এইগুলোকে রাখতে হবে। এবং সেই জন্য তারা বলেন এইগুলো যদি না থাকে, টোটাল যে মানুষের সিকিউরিটি এবং পিস, যাকে তার জন্য আমরা এই করছি, সেটা থাকবে না। অর্থাৎ পিস এবং সিকিউরিটির জন্য এটা দরকার। আগেকার দিনে এই মানুষের অধিকার বলতে কি, আমি যেটা বলছিলাম যে দাসত্ব থেকে আমি যেন দাস তোমাকে না করতে পারি, আর কি যেন যুদ্ধে আমরা আগে বলতো কি, যুদ্ধে যারা পরাজিত হতো সে সমস্ত শত্রুপক্ষের সৈন্যকে দাস করে নেওয়া এবং তার উপর অত্যাচার করা হতো। এগুলো আপনাকে কখন পর্যন্ত স্বাধীনতা বলতে রাইট বলতে এইগুলো যেন না হয়, তাকে যেন দাস না করা হয়, তাকে যেন ওই রকম অত্যাচার যেন না করা হয়, আর যারা মাইনরিটি কমিউনিটি আছে তাদের যেন এইতে ব্যাপারটা কখন ছিল। কিন্তু এর পরে যে এই নতুন কনসেপশন আমাদের মধ্যে আসছে, এটি কিন্তু না শুধু ওদের জন্য নয়, সকলের জন্য। আপনারা জানেন, আমি আগেই শুরুতে বললাম আমাদের এটা আসতে এরপরে আমরা জানবেন এই যে ভাবনাটা, এটা কিন্তু আপনারা জানেন যে এইগুলো মানুষকে, শত্রুকে, তাকে একটা কারো একটা মর্যাদা, তার অধিকার আছে, সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে উভয় পক্ষের একটা মিট হয়েছিল। তাতে বলা হয়েছিল যে গদা দিয়ে যুদ্ধ করতে আসলে গদা দিয়ে যুদ্ধ করতে হবে, যে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে আসলে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হবে, ওই রথে চড়ে গদা থেকে সঙ্গে যুদ্ধ করা চলবে না, এরকম কিছু কিছু নিয়ম আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তার ভেবে আমাদের ভারতবর্ষে কিন্তু এই অধিকারের ব্যাপারটা আমি যখন বলছিলাম, আমাদের দেশে কিন্তু অনেক কাজটা পরে বলবো। এখানেও সেই রকম যে যুদ্ধক্ষেত্রে মানুষকে যাকে হত্যা করতে হবে, তাকে দাসত্ব করতে হবে, বন্দী করতে হবে, এই ভাবনাটা তারা নিয়ে বলেন যে তাদেরকে অধিকার, সমান অধিকার দিতে হবে। এবং তারপরে দেখা যাচ্ছে কি, এখানে আমাদের ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেই দেখা যাচ্ছে কি, এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনওর ব্যাপারটা এসে যাচ্ছে, সিকিউরিটি কাউন্সিল তৈরি হয়েছে, সোশ্যাল এন্ড ইকোনমিক কাউন্সিল তৈরি হয়েছে। তাকে বলা হলো যে তোমরা বলে একটা কিছু করো, এই মানুষের সুবিধার জন্য, অধিকারের জন্য কিছু করো। ফলে তারা সেই চিন্তা ভাবনা করতে লাগলো এবং হিউম্যান রাইট কমিশন একটা করা হলো। এবং সেই হিউম্যান রাইট বিল অফ রাইটস তৈরি করলো, কি কি রাইট থাকবে। এবং এই কমিশনের তাকে দায়িত্ব দেওয়া হলো মিসেস রুজভেল্ট। রুজভেল্টের কথা আপনারা জানেন, তার মিসেস তাকে চেয়ারম্যান করে দেওয়া হলো, উনি এটা করবেন। এবারে সেই তিনি তার রিপোর্টটা দিলেন, সেটা তারিখটা এই যেটা আপনাদের এখানে 63 বছর বলছেন, সেটা হচ্ছে ওই 10-12-48 10-12-48 আজকে এই 10-12-2011 63 বছরই সম্ভবত হচ্ছে। মানে এই তো এখানে 10-12-48টা এই হিউম্যান রাইটস এর যে ব্যাপারটা, এটা ইম্পর্টেন্ট বলে আমাদের মনে রাখা দরকার। এই দিকে আর বলেন এইখানে যে প্রস্তাব করা হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস একটা হলো, এবং এখানে যে সিভিল রাইটস, প্রপার্টি থাকবে, তারপরে স্পিচ থাকবে, লিবার্টি থাকবে, এবং সোশ্যাল রাইটসের মধ্যে নিরাপত্তা থাকবে, কাজ থাকবে, বেতন থাকবে ইত্যাদি। 1950 তে হলো এই দুটো কভেনেন্ট তৈরি করতে হবে। সত্যি কি ধরনের থাকবে, শুরু হলো 50-এর পর থেকে সেটা কভেনেন্ট তৈরি হলো। এবার 56-54 তৈরি হলো। কভেনেন্ট গুলো যেগুলো তৈরি হলো সেগুলো কিন্তু আবার জেনারেল অ্যাসেম্বলি করেন কি, সেই কভেনেন্ট গুলো বলে এবার পরীক্ষা করে নেয়। আমাদের এইখানে একটা কথা মনে পড়ে যে আপনারা অনেকেই পড়াশোনা করা মানুষ আছেন বলে মনে হচ্ছে, রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ, শিক্ষা সম্পর্কে প্রবন্ধ আমরা ছাত্রাবস্থা থেকে আপনারা গোটা কাহিনী বলে একটা ছিল। তাতে বলা হচ্ছে, নকলের নকল করিয়া পাহাড় পরিমাণ করিয়া রইল,
অর্থাৎ এই যে আমাদের মানে একটা জিনিস যেটা একবার হয়ে যায় তাকে আরেকবার তাকে সাথে সাথে এত দেরি হয়ে যায়, সেই কারণে এই যে জিনিসটা শুরু হলো 48 বা 42 যাই বলুন না কেন, সেইকে পাকাপোক্ত হতে তার দীর্ঘদিন ধরে চলে এসেছে। এখানে আমরা বললাম এই যুক্তিতে এখানে 55 এরপরে জেনারেল অ্যাসেম্বলি পড়লো, সেটা গভর্নমেন্ট হলো, সেটাও হলো 75 সালে গভর্নমেন্ট হলো। এবার সেইটিকে আবার তৈরি হওয়ার পর সেটাকে অ্যাসেম্বলিকে দেওয়া হলো, জেনারেল অ্যাসেম্বলি দেওয়া হলো। জেনারেল অ্যাসেম্বলি আবার বললেন কি, সেটা বলেন ওই 1986 এর এইরকম দিনেতে তিনি বলেন যে এটাকে দুটোকে গ্রহণ করা হলো, কিন্তু এটাকে আরেকটু বিবেচনা করা হলো। এই গ্রহণ করার পেছনে 1986 গ্রহণের আপিলটা দেরি হলো কেন? অন্যান্য রাষ্ট্রগুলোর সমর্থন দরকার। 35টা রাষ্ট্রের সমর্থন নিয়ে এই এটা হিউম্যান রাইটস সেটা গ্রহণ করা হলো এবং তারপরে সেটা ছড়িয়ে দেওয়া হলো এবং যারা যারা এখানে আছে। এটা গেল আমাদের মানে হিউম্যান রাইটস এর প্রথম থেকে আর 86 পর্যন্ত ওরা এইখানে এসে মোটামুটি এই আজকে আমরা যেটা করছি এটা ওইখানে এসে বলে আমাদের শুরু। এবার বিভিন্ন দেশ তার নিজস্ব ভাবে করেছে। আমাদের দেশে ভারতবর্ষে ওই জিনিসটা এসছে অনেক দিক থেকে ভাসতে আসছে। এখানে যখন এলো এসে এখানে বলা হলো একটা কমিশন করতে হবে, মানে আলোচনা করতে হবে। আলোচনা করবার পর 93 তে প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করলেন এবং 94 তে একটা এই যেটা আমরা আজকে চলছি যে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, এটা 94 সালে। তাহলে এই দীর্ঘ বছর আপনারা দেখবেন যে হিউম্যান রাইটস আজকে আমরা যে হিউম্যান রাইটস এর কথাবার্তা বলছি তাকে 94 অ্যাক্ট, তখন চেয়ারম্যান করা হলো, রাষ্ট্রপতি চেয়ারম্যান করা হলো, সুপ্রিম কোর্টের চিফ জাজ বলা হলো, আর একজন এরকম থাকবেনকে একজন সুপ্রিম কোর্টের চিফ জাজ, সুপ্রিম কোর্টের একজন জাজ, অন্য যে কোনো হাইকোর্টের একজন জাজ এবং আর দুজন বিশিষ্ট মানুষ থাকবেন যারা এই কমিশনটাকে তৈরি করবেন। তখন হিউম্যান রাইটস কমিশন তৈরি হবে। কিন্তু এখানেতে একটা জিনিস আপনি জানেন 49 সালে নভেম্বর মাসে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে, তখনই ফান্ডামেন্টাল রাইটস বলে একটা ব্যাপার তৈরি হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 to 35 এই ফান্ডামেন্টাল রাইটস এখানে মোটামুটি 8 রকমের ফান্ডামেন্টাল রাইটস আছে এবং তার শাখা প্রশাখা অনেক কিছু আছে। তার মধ্যে রাইট টু ওই প্রপার্টি রাইট, স্পিচ আছে, মুভমেন্ট আছে, এক্সপ্রেশনের ইত্যাদি ইত্যাদি আছে, আপনারা অনেকে জানেন। এই রাইটগুলো ফান্ডামেন্টাল রাইটস গুলো যা সেইগুলো কিন্তু আমাদের যদি সেইগুলো অবজার্ভ করা যায় তাহলে হিউম্যান রাইটস গুলো আলাদা করে কিছু করা যায়। ওর মধ্যে হিউম্যান রাইটস আছে এবং তার সঙ্গে এদিকে ফান্ডামেন্টাল এবং তারপরে 36 টু 51 এখানে এই ডাইরেক্টিভ প্রিন্সিপল যেগুলো সরকারের করার কথা কিন্তু অনেকগুলো করা আছে। এইগুলো যে দুটোকে যদি একত্রিত করা যায় তাহলে কিন্তু আমাদের চাকরির অধিকারের কথা আজকে আমরা বলছি, সমস্ত অধিকারগুলো কিন্তু আমরা পেতে পারি এবং ভোগ করতে পারি। দুর্ভাগ্যক্রমে হচ্ছে কি আমরা কোনোটাই পাচ্ছি না। সেই জন্যই আবার এই 94 তে আলাদা করে আপনারা জানেন যে আমাদের যখন ফান্ডামেন্টাল রাইটস এর কথা ছিল, ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা ছিল। যদি রাইটের সঙ্গে ডিউটি যদি না থাকে তাহলে সেই হতে পারে না। রাইট এই দুই নিয়ে দুনিয়া, পাখি দুটো ডানা না থাকে পাখি উঠতে পারে না। দিনও হয় রাত্রিও হয়, সূর্য ওঠে সূর্য অস্ত যায়, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ সব দুই করে নিয়ে একদিকে যদি অধিকার থাকে, আমরা অধিকার যদি বলি আর যদি কর্তব্য যদি কেউ না বলে তাহলে আমাদের দেখুন মনে করবেন না আমাদের এই যে আমাদের এখন আমাদের জেনে নিয়ে যাচ্ছে আমাদের রাজনীতি কিন্তু খালি অধিকারের কথা বলে, কর্তব্যের কথা কেউ আমাদের দিতে হবে, করতে হবে ইত্যাদি ইত্যাদি নানা রকম স্লোগান আমরা সবসময় শুনি। কিন্তু আমাদের এইটা মানুষ করতে হবে এবং অবশ্যই করতে হবে সেটা কিন্তু কোনোদিনও আমরা শুনি না। যদিও পরবর্তীকালে আমাদের কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ডিউটি আনা হয়েছে, কিন্তু সেদিকে আপনারা দেখবেন ইদানিং বইয়েতে মানে বইয়ে দেখবেন প্রথম দিকে ওই প্রিএমবল এবং তার সঙ্গে ফান্ডামেন্টাল রাইটস এর গুলো লেখা থাকে। ছেলেদের
কিন্তু সেখানে তো আমার মনে হয় ফান্ডামেন্টাল ডিউটিসের কথা তুলে রাখতে হবে। যদি ডিউটিস না থাকে তাহলে রাইটের কোনো থাকে না। আপনার রাইট টু লাইফ আছে, আপনার বর্তমান প্রত্যেক মানুষ আমাদের জীবন অধিকার করার, রক্ষা করার দায়িত্ব আমাদের অধিকার আছে, কিন্তু কর্তব্যটা আজকে যদি রিসেন্টলি ঘটনা চলছে, তিনি বলছে আমার তো এই দেশের নাগরিক, আমার রাইট টু লাইফ আছে, কিন্তু তার ডিউটিটা কিছু এখানে রাইট টু লাইফ থাকবে, থাকা সম্ভব হবে না। আজকে হচ্ছে রাইট টু এডুকেশন, ঠিক আছে, কিন্তু এডুকেশন থেকে আরো এগিয়ে রাইট টু প্রমোশন, আমাদের প্রমোশন দিতেই হবে। আমার ফিল করে কেউ বলতে পারে যে পরোক্ষভাবে একবার কোনো রকম যদি ক্লাস 1-এ ঢুকে যায় 8 বছর অপেক্ষা করে ক্লাস 8 ঢুকে যায়, কি আমাদের সুবিধা করে দেওয়া হয়েছে, রাইট অধিকার, এই অধিকারের কি মূল্য আছে? আমরা আপনার মাস্টার্সের আরো আছেন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা দেবেন, আপনার 15 বছর 20 বছর আগেও আপনার ছাত্রদের পড়া থেকে আপনি কতখানি পেয়েছেন। আজকে আপনার ছাত্রকে পড়াতে গেলে আপনার যদি একটা যে কোনো সহজ জিনিস যদি বলে বড় বাবা, সেইটা পারবে না। এই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন হয়েছে? আসল ব্যাপারটা হচ্ছে আমাদের ওই অধিকার দেওয়া হয়েছে, কর্তব্য ব্যাপারটা, কর্তব্য এবং অধিকার যদি পাশাপাশি না থাকে তাহলে কিন্তু কোনো জিনিস কিছুতে হয় না। আমাদের দেশে যেটা বলে বিশেষ করে আপনার অনেক সময় নিয়েছি এবং ফেজের উপর অত্যাচার করছি, এটা আপনার বলে আমার ফেজের উপর অত্যাচার আমাদের রাইট যেটা ইনক্রিজ হয়েছে আর ভায়োলেট করেছে, আপনার শাস্তি হওয়া দরকার বলতে পারেন। সেটা হচ্ছে কি আমাদের ভারতবর্ষে কিন্তু এই এটা মানুষের মঙ্গলের দীর্ঘতা বেদ কালেতেও যখন ছিল তখনও কিন্তু এই আমাদের ব্যাপারটা ছিল। সেখানে কি বলেছে, সকলের নিরাময়, এই যে ব্যাপারটা, এটা আমাদের বেদের যুগে সর্বেশাং মঙ্গলম ভবতু, সকলের মঙ্গল। আর কি বলা আছে সেখানে যে আবরুদ্ধ, আমরা যখন তর্পণ করি যিনি মারা গেছেন তখন বলি আবরুদ্ধ সমগ্র পর্যন্ত জগতের যুগে যারা মারা গেছেন আমার কেউ নয়, সকলে তারও তৃপ্তি হোক। তারপরে চিন্তা করি মানসিকটা আমরা সকলের মঙ্গলের কথা আমরা সময় ভাবি এবং ভেবি, এবং যে জিনিসটা নিজের মঙ্গলের জন্য জগতের মঙ্গল। মানুষের অধিকার দিতে পারি, আমার কর্তব্য দ্বারা যদি মানুষের অধিকার, ধর্ম কর্তব্যের কথা ইনসিস্ট করে সবসময়, এই কর্তব্য করতে পারি তাহলে মানুষের অধিকারটাকে হিউম্যান রাইট বজায় থাকবে। এমনকি আপনার এই কিছুদিন আগে পর্যন্ত চণ্ডীদাসের যে কথা সবার উপরে মানুষ তাহার উপরে না, এরপর বলার আছে মানুষকে আমরা সবসময় উপরে ঠাঁই দিয়েছি এবং তার উপরের কথা আমরা চিন্তা করেছি। চৈতন্য চরিতামৃতিতে যেখানে বলা আছে ভারত উদিত হইল মনুষ্য জন্মজাত, জন্ম সত্য করি উপকার, মানুষের উপকার ভালো করলে মানুষের অধিকার আমরা মেটাতে পারছি। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে আমরা এই জিনিসটাকে কর্তব্য ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা অধিকার অধিকার চাই চাই, দাও দাও দাও, যারা দাও দাও করে তারা হচ্ছে দানো, আর দাও নেবো দাও নেবো দানো, আর খালি দেব দেব যে করে সে হচ্ছে দেব ভাব তার মধ্যে আছে। অধিকার কর্তব্য যে আছে তার মধ্যে দেব ভাব আছে, সে দিতে চায় নিতে চায় না। আমাদের মধ্যে যে এই যে ধরুন এই চলছে এই পলিটিক্স বলুন আর চাইলা আছে বলুন, এর মধ্যে ওই একই জিনিস যে আমরা খালি নিতে চাই, আমরা দিতে চাই না, অধিকার পেতে চাই, আমরা কর্তব্য করতে চাই না। এই লাইফ ফর হিউম্যান রাইটস এর যে মহান কাজ যে হতে হয়েছে এরা খুব ভালো, কিন্তু এর সঙ্গে সঙ্গে রাইট আমরা পাবো, কিন্তু আমাদের মানুষের মধ্যে কর্তব্য অবস্থাও জানাতে হবে। আজকে মানুষকে বৃদ্ধ অভাবে কোটে শুনতে হচ্ছে আমাকে দুটো খেতে দিতে হবে ছেলে, কেন ছেলের কর্তব্য নেই, ঠিকই আমার অধিকার আছে, অধিকার দিলে যাবো কেন, লজ্জার কথা, আমি কেন যাবো কোর্টে গিয়ে বলবো আমাকে স্ত্রীকে কেন শুনতে হবে মেনটেন্যান্সের জন্য। স্বামী কর্তব্য, তুমি যখন শ্যামকৃষ্ণ বলছেন কি তোমার যখন বিবাহ করেছো তখন স্ত্রী পুত্রকে দেখা তোমার কর্তব্যের মধ্যে। তিনি এমনিতে বলছেন আমি বিয়ে থাক করো না বা কমিউনিকেশন যদি ত্যাগ করো, কিন্তু এখানে তিনি বলছেন কেন, এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে একদিকে যেমন তোমার অধিকার আছে
কিন্তু অবশ্যই তোমার কর্তব্য আছে। আমরা কর্তব্য সচেতন যদি হই তাহলে অধিকারকে মানাহারি কাটাকাটি হই কিছু করতে হবে না। কিন্তু আমাদের এমন ওই বললাম আমরা ধর্ম বিসর্জন দিয়েছি, দেওয়ার ফলে কোথায় এইটা হয়েছে আজকে আমাদের ওই বোধটা নেই। আমরা আজকে বাবা মাকে আবর্জনা মনে করছি, গরু বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিলাম দিয়ে মুক্তি। এই ব্যাপারটা কেন হয়েছে? আমাদের এই চিন্তা ভাবনা তফাতের জন্য হয়েছে। যাই হোক, আমরা এতক্ষণ আপনার উপরে বলতে গিয়ে অনেকটা বেশি বললাম, অপ্রয়োজনীয় কিছু বললাম, কিন্তু আমার এই অধিকারের সঙ্গে কর্তব্যের যে মেলবন্ধন যদি না হয় তাহলে কিন্তু কোনো রকম সুখ বা শান্তি হবে না। আপনারা যারা এসছেন, আপনার ধৈর্য ধরে শুনেছেন, বক্তৃতার মধ্যে বিরক্তিকর বিষয় আর কিছু হয় না। সেই বক্তৃতা বিরক্তিকর যদি আপনারা মোটামুটি কথাটা যোগ করলাম, আপনারা শান্ত হয়ে শুনেছেন, সেই জন্য জানাচ্ছি অনারেবল হাইকোর্ট ক্যালকাটা আমাদের লাইফ আউট অফ হিউম্যান রাইটসের অ্যাডভাইজার অ্যাডভোকেট সঞ্জীব দাস মহাশয় মঞ্চে উপবিষ্ট আজকে সভাপতি মহাশয়, উপস্থিত মঞ্চে আমাদের চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট মহাশয়, তথাপি লাইফ আউট অফ হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কর্ণধার সেই শঙ্কুনা দাস মহাশয় আমার কৃতজ্ঞ জানাই। উপস্থিত অত সভা যিনি আমার বাবা দাঁড়িয়ে আছেন, সেই লাইফ আউট অফ হিউম্যান রাইটস এর যিনি জেনারেল সেক্রেটারি সেই সৌমেন দাস মহাশয় আমি আমার কৃতজ্ঞ জানাই। তৎসহ যারা আপনারা এই মঞ্চে এসেছেন এই হিউম্যান রাইটস ডেকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রত্যেককে জানিয়ে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এবং তৎসহ যারা এতদ এলাকা যারা কর্মী এবং যারা এতদ এলাকা যারা ভাই বন্ধুগণ রয়েছে বা গ্রামবাসী রয়েছে প্রত্যেককে জানাই লাইফ আউট অফ হিউম্যান রাইটস এর তরফ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমরা এক পরিবারে উপস্থিত হয়েছি, সেই পরিবারের নাম হচ্ছে লাইফ আউট অফ হিউম্যান রাইটস। যে রাইটসের কর্ণধার রয়েছে জেনারেল সেক্রেটারি রয়েছেন, তাদের সভা সদস্যবৃন্দ এবং বৃন্দাগণ। আমরা প্রত্যেক 10 ডিসেম্বর প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আমরা এখানে সভা করছি একটি বিষয়কে ঘিরে। সেই বিষয়টি হচ্ছে হিউম্যান রাইটস ডিক্লারেশন, যেটা আমাদের পূর্বতন বক্তা বলে গেলেন যে 10/12/1948 সাল। সেই মিলিয়ে আজকে আমরা মিলিত হয়েছি 63তম বর্ষে, আর এই 63তম বর্ষকে ঘিরে আমরা উপস্থিত হয়েছি। আমাদের জানার অধিকার, আমাদের বেঁচে বাড়ার অধিকার, আর আমাদের পথ চলতে চলতে মানুষের কাছে আমাদের নিজেদের তাগিদ খুঁজে নেওয়া, খুঁজে পাওয়া। আজকে বক্তব্য দীর্ঘায়িত করা ঠিক হবে না, তার কারণ আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী বা বিশ্ববাসী আমরা দেখেছি যে কত প্রাণ অসময়ে চলে গেল, কালের জন্য চলে গেল। যদি আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা হয়তো এই প্রোগ্রামের শুরুতেই আমরা তাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা ঘোষণা করেছি যে আমরা তাদের পরিবার পরিবর্গদের সান্ত্বনা দেওয়ার আমাদের ভাষা নেই, কিন্তু আমরা চাইব অদূর ভবিষ্যতে যে এরকম কোনো ঘটনা না ঘটে। কারণ কি না, যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারাই কিন্তু চিন্তা করতে পারে কি করে আমরা মানুষের দরদে, মানুষের পাশে, মানুষের মর্মস্পর্শী কথায় মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমরা যেখানে দাঁড়ালাম না, মুমূর্ষু রোগী যারা তারা অকালে চলে গেলেন, যারা সেবার জন্য পেয়েছিলেন তারা অকালে চলে গেলেন, পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়ে। মানুষ হিসেবে আমাদের কর্তব্য, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো, যাতে এইরকম কোনো ঘটনা অদূর ভবিষ্যতে শুধু আমাদের কেন কোনো দেশে কোনো রাষ্ট্রে না ঘটে, তার কারণ কিন্তু আমরাই দোষী। পূর্বতন বক্তা বলে গেছেন যে আমরা করে আমাদের অধিকারগুলোকে আমরা পাওয়ার চেষ্টা করি,
এই ধরনের অবস্থার জন্য আপনারা উত্তর দিন। তারা হলফনামা কোর্টে পেশ করেছিলেন যে আমাদের যে ত্রুটি রয়েছে, যে বিচ্যুতি রয়েছে তা আমরা সরাবো। কিন্তু কোর্টে আমরা জানি যে বিচারের ভার নীরব নিভৃতে কাঁধে, বিচারের বাণী নীরব নিভৃতে কাঁধে। আমরা জানি না যে হলফনামায় মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, হয়তো আমাদের গভর্নমেন্ট ভারতীয় দণ্ডবিধি ৩০৪ ধারায় প্রশাসনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। সেই মামলা রুজু করে কিন্তু ক্ষান্ত হলে চলবে না। আমাদের এই ধরনের লাইফ অফ হিউম্যান রাইটসের ন্যায় অন্যান্য নাগরিক সংগঠন বা মানবাধিকার সংগঠনের পাশে দাঁড়াতে হবে, যাতে এই ধরনের একটা বড় ভুল মহাভুলে রূপান্তরিত হতে না হয়। তার কারণ আমরা ছোট এবং ছোট থেকেই আমরা বড় ভুলে পর্যবেসিত হই। তাই আমরা বলবো যে আমরা যেন ছোট থেকে বড় হতে পারি। ঠিক তেমনিভাবে লাইফ অফ হিউম্যান রাইটস তাদের কার্যকলাপে, তাদের বৈশিষ্ট্য পূরণীয়তায়, তারা একদ এলাকা তথা সাকরাই থানা তথা রংপুর থানা এলাকায় নয়, তথাপি অন্যান্য জেলাতেও তাদের সংগঠনের শাখা এবং প্রশাখা ছড়িয়েছে। তাই বলেছিলাম যে আমরা পরিবারের প্রত্যেকটি সদস্য এবং সদস্য রয়েছি যারা এই লাইফ অফ হিউম্যান রাইটসকে আঁকড়ে ধরেছি, আগলে ধরেছি, কাছে টেনে নিয়েছি। আমরা হয়তো বা পারি না। আমাদের সেক্রেটারি মহাশয় বললেন যে আমাদের ওয়েবসাইট আমাদের চালু হলো আজকে থেকে। আপনারা প্রত্যেককে কোনো বিভাগ থাকলে বিভাগ রেজ করতে পারবেন। সেই ওয়েবসাইটে আপনারা আপনাদের নির্দিষ্ট পত্রে নাম বললেও সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের আবেদনপত্র জানাতে পারবেন। আপনাদের সমস্যা, তার সমাধান কি, সেগুলো জানতে চাইবেন। এটা একটা বিশ্বের কাছে বড় পাওয়া, সেটা হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট। আমরা জানি যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, আমরা জানি তথ্য জানার অধিকার অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই তথ্য জানার অধিকার ঠিক আইনটা পাস হয়েছে ঠিক এইভাবে আমাদের অধিকারকে করায়ত্ত করার জন্য প্রত্যেকটি অ্যাক্ট এবং আইন পাস হয় এবং পাস হওয়ার পরে সেটা ইমপ্লিমেন্টেশন হয় আইন, আদালত এবং আইনজীবীদের দ্বারা, পুলিশ প্রশাসনের দ্বারা। আমরা দেখি আমাদের পূর্বতন বক্তা বলে গেছেন তিনি তার নিজস্ব ভাবনায়, নিজস্ব জীবন দিয়ে একটা জায়গা গ্রহণ করেছিলেন। তিনি জজ স্যার হিসেবে আমাদের কাছে অতি পরিচিত এবং আপনার জন। আমরা জানি যারা প্রকৃত বিচার করেন তারা কিন্তু কাউকে বড় করে ভাবে না বা কাউকে ছোট করে ভাবে না। দুই পক্ষ তার কাছে কিন্তু সমান, দুই পক্ষ কিন্তু তার কাছে যোদ্ধা। তার প্রতিপক্ষকে বিভাগ শেষ করেন আর তিনি তার মতো করে বিচার করেন না। তিনি ভারতের সংবিধান, ভারতীয় দণ্ড সংবিধান এবং দেওয়ালি পর্যায়ে কার্যবিধি তথ্য অন্যান্য যে আইন, সেই আইনকে তাকে মাথায় রেখে চলতে হয়, যাতে একজনকে জাস্টিস দিতে গিয়ে আরো একজনের প্রতি অন্যায় বা অবিচার না করা হয়। আমরা সেইভাবেই দেখি যে আমাদের লোয়ার কোর্ট বা সেশন কোর্ট বা নিম্ন কোর্ট যখন তার আদালতে আইন দেয় বা তার বিচার বা আদেশ দেন, সেই আদেশকে আবার অ্যাপিল বা রিভিশন করে হাইকোর্ট সেটাকে অনেক সময় খর্ব করে দেয়, আবার হাইকোর্ট অনেক সময় বহাল রাখে। ঠিক সেইভাবে আমরা অনেকে সুপ্রিম কোর্টে দরবার করি। আমরা দরবার করি কেন? আমাদের অধিকারের জন্য। তাই তো আজকে আপনারা অনেকেই মেসেজ পাবেন মোবাইলে, মেসেজ পাবেন আপনাদের মোবাইলে, টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট দ্য হিউম্যান রাইটস। তার কারণ আজকে 63তম হিউম্যান রাইটস দিবস, বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে আমরা এই অধিকারকে খর্ব করতে চাই না। আমরা চাই আমাদের অধিকারকে আরো সুদৃঢ় করতে, যে অধিকারের মাধ্যমে আমাদের কথা শুধু বাস্তবে পরিণত হবে তাই নয়, আমাদের কথা এবং আমাদের কাজ সমাজ সচেতন মানুষকে তার অধিকার জেনে নিতে সাহায্য করবে। তাই বলি, তাদের কিন্তু অধিকার আসে না, অধিকার যায় না। অধিকারকে রাখার কৌশল জানতে হয়। প্রত্যেককে সচেতন হওয়া উচিত যে আমি এই সূর্যালোক ঢাকার সঙ্গে সঙ্গে আজকে সূর্যাস্ত যাওয়ার শেষ পর্যন্ত আমি আমার জীবন কেন, আমি সমাজের জন্য কি করতে পেরেছি। আমি গর্ব করে বলতে পারি আমার কাছে বা যারা আসে, যারা লিগ্যাল ফি ছাড়াও আমি যদি গরিব হন
তাহলে আমি কিন্তু অনেক সময় বিনা পারিশ্রমিকে পরামর্শ দিই এবং কাজও করে দিই। আমি তাই আপনাদের কাছে বলবো, যারা এতদ এলাকা যারা রয়েছেন, যারা হিউম্যান রাইটসকে আগলে, যারা এলাইন ফর হিউম্যান রাইটসের সদস্য বা সদস্য রয়েছেন, তারা বিনা পয়সায়, বিনা মজুরিতে, বিনা ফ্রি কনসালটেশনে আমাদের সঙ্গে বলেছেন। আমরা আয়োজন করেছি বিভিন্ন সভা, শুধু নয় কনসালটেশনের অফিসও খুলেছি আমরা, সেখানে আপনারা আসতে পারেন, আপনাদের ডিমান্ড রেজ করতে পারেন। শুধু বলবো যে মানুষের বীর বা সত্তা সেটাকে হারাতে দেবেন না। পিতার সত্তা থাকবে, মাতার সত্তা থাকবে।